গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের মৃন্ময়ী। আজ থাকছে এর দ্বিতীয় পর্ব। আমি রওনা হলাম রান্নাঘরের দিকে। কস্তুরী বেগমকে ডেকে তুলে গরম ভাত রান্না করতে হবে। কস্তুরী বেগমের শাড়ির আঁচলে আলাউদ্দিনের চেরাগের একটা মিনি সাইজ দৈত্য বাস করে বলে আমার ধারণা। এই দৈত্য রান্নাবান্না ছাড়া অন্য কাজ পারে না। যে কোনো রান্না এই দৈত্য অতি নিমেষে শেষ করে ফেলতে পারে। আমি আমার নিজের জন্য রান্না করাচ্ছি না। ভাইয়ার ঘরে যে ছেলেটি বসে আছে সে খিদেয় কাতর আছে। গরম ভাত তার জন্য। অপ্রত্যাশিতভাবে গরম ভাত পেয়ে সে অভিভূত হবে। এই মজার ঘটনাটা সে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে এবং অনেক লোকের সঙ্গে গল্প করবে। এই ছেলে যদি বিয়ে করে তাহলে বাসর রাতে স্ত্রীর সঙ্গে এই গল্পটিও করবে। তার মেয়ে যখন বড় হবে কোনো এক রাতে পিতা কন্যা ভাত খেতে বসে গল্প করার সময় এই গল্প উঠে আসবে। মেয়ের মা বিরক্ত গলায় বলবে, আচ্ছা এই এক গল্প তুমি কবার করবে? বন্ধ করো তো। মেয়ে বলবে, বন্ধ করতে হবে না, আমার শুনতে খুবই ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা বাবা, যে মেয়ে তোমার জন্য খাবার নিয়ে এসেছিল তার নাম কি? নাম তো মা জানি না। নাম জিজ্ঞেস করা হয়নি। মেয়েটা দেখতে কেমন? সেটাও বলতে পারছি না, অন্ধকার ছিল তো ভালো মতো দেখতে পাইনি। এক পর্যায়ে মেয়ের মা মহাবিরক্ত হয়ে বলবে, ওই মেয়ে মা রূপবতী ছিল। রূপবতী না হলে এই এক গল্প তোর বাবা 5 লক্ষবার করে? ভাইয়ার ঘরে বসে যে নিচু গলায় গল্প করছিল সে রাতে অবশ্যই ভাইয়ার ঘরে ঘুমোবে না। সে ঘুমাবে ছাদে। ছাদে চিলেকোঠার মতো আছে। চিলেকোঠাটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। তারই এক কোণায় চাদর পেতে শোবার ব্যবস্থা আছে। বিপজ্জনক পরিস্থিতিতে এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে যাওয়া যায় এবং অতি দ্রুত পালিয়ে যাওয়া যায়। ভাইয়ার বন্ধুদের অনেকেই এই কাজটা অতীতে করেছে। ট্রে হাতে আমি চিলেকোঠার সামনে দাঁড়িয়ে রইলাম। খেতে আসুন। ছাদ এবং চিলেকোঠা অন্ধকার হলেও সিঁড়িঘরে বাতি জ্বলছে। তার আলোয় কাজ চলার মতো দেখা যাচ্ছে। চিলেকোঠায় বাতি আছে, তার সুইচ বাইরে। ইচ্ছা করলেই আমি বাতি জ্বালাতে পারি। তা না করে আবারও বললাম, ভাত নিয়ে এসেছি, খেতে আসুন। 3-4 সেকেন্ড কোনো রকম শব্দ হলো না। তারপর হামাগুড়ি দিয়ে ভাইয়ার বয়সী এক যুবক বের হয়ে এলো। তার চোখ ভর্তি বিস্ময়। আমি বললাম, আপনি কি অন্ধকারে খেতে পারবেন না বাতি জ্বালাতে হবে? সে কিছুই বলল না। আমি বললাম, ঘরে খাবার কিছু ছিল না। গরম ভাতের উপর ঘি দিয়ে দিয়েছি, শুকনো মরিচ ভেজে দিয়েছি, বেগুন ভাজা আছে, আর আপনার একটা পছন্দের খাবারও আছে, পাট শাক ভাজি। আমাদের বুয়ার দেশ ময়মনসিংহের ফুলপুর। সে দেশ থেকে টিন ভর্তি করে পাট শাক শুকিয়ে নিয়ে আসে। টগরের সঙ্গে আমি যখন কথা বলছিলাম তখন আপনি বাইরে দাঁড়িয়ে শুনছিলেন। জি শুনছিলাম। বাবার সিগারেটের প্যাকেট থেকে 2টা সিগারেটও আপনার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আমি যদি আপনাকে একটা অনুরোধ করি আপনি রাখবেন? অবশ্যই রাখব। ভাইয়ার কাছে কখনো আসবেন না। ভাইয়া বোকা মানুষ, সে কোনো কিছুতে না থেকেও মহা বিপদে পড়ে যাবে। তোমাকে কথা দিচ্ছি আমি আর এ বাড়িতে আসব না। আপনি খাওয়া শুরু করুন। আপনার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি থাকব। কেউ খুব আগ্রহ ভরে ভাত খাচ্ছে, এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। হাত ধোয়ার পানি এনেছি, নিন হাত ধোন। ভাইয়ার এই বন্ধুর নাম আমি জানি না, আগে দেখেছি কিনা মনে করতে পারছি না। সে হাত ধুয়ে খেতে বসেছে। ভাতের দলা মাখিয়ে মুখে দিতে গিয়ে নামিয়ে রেখে তাকালো আমার দিকে। আমি বললাম, আরাম করে খান তো। সে খুবই তৃপ্তির সঙ্গে খাচ্ছে। একজন ক্ষুধার্ত মানুষ খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে, এই দৃশ্য জগতের মধুর দৃশ্যের একটি। কার যেন কথা? বাবাকে জিজ্ঞেস করে জানতে হবে। কথাটা বাবার কাছ থেকে শুনেছিলাম। প্রথম ক্লাস সকাল 9:30টায়। এই ক্লাসটায় আমি রোজ লেট করি এবং রোজই ভাবি আজ থেকে ক্লাস শুরু হবার 10 মিনিট আগেই ইউনিভার্সিটিতে চলে যাব। ফজলু মিয়ার ক্যান্টিনে কফি খাবো। ফজলু মিয়ার কফি এমন অসাধারণ কিছু না, তবে খুব তাড়াহুড়া করে খেলে অসাধারণ লাগে। ক্লাস শুরু হয়ে গেছে, এক্ষুনি ক্লাসে ঢুকতে হবে, অথচ হাতে মগ ভর্তি কফি। তখন কফিটা লাগে অসাধারণ। আমি গাড়িতে উঠতে যাব,
দোতলার বারান্দা থেকে মা হাত ইশারায় ডাকলেন। খুবই ব্যস্ত ভঙ্গি। মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা বাসায় ঘটে গেছে। আমি গাড়ি থেকে নামলাম, আবার দোতলায় উঠলাম। মা বললেন, যাচ্ছিস কোথায়? এ ধরনের প্রশ্নের কোনো মানে হয় না। মা জানে না আমি কোথায় যাচ্ছি। সকাল 9টা, তাড়াহুড়া করে ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্য তো একটাই। ইউনিভার্সিটিতে যাচ্ছি মা। আজ না গেলে হয় না? তেমন ভয়ঙ্কর কোনো কিছু না গেলে হয়। ভয়ঙ্কর কিছু কি ঘটেছে? আমার সঙ্গে এক জায়গায় যাবি? সেই এক জায়গাটা কোথায়? তাড়াতাড়ি করে বলো তো মা, দেরি হয়ে যাচ্ছে। মা ঝলমল করে উঠলেন, উত্তেজিত গলায় বললেন, মৌচাক মার্কেট। সিল্ক শাড়ির একটা এক্সিবিশন হচ্ছে, বাণিজ্যমন্ত্রী উদ্বোধন করবেন। তুমি দাওয়াতের কার্ড পেয়েছ? আমি কার্ড পাবো কেন? আমি কি মহিলা এমপি? জাস্ট দেখতে যাব। পছন্দের কোনো শাড়ি পেলে কিনব, তুই পছন্দ করে দিবি। অনেক শাড়ি একসঙ্গে দেখলে আমার মাথা কেমন যেন এলোমেলো হয়ে যায়। যে রঙটা সেখানে সবচেয়ে ভালো মনে হয়, বাসায় এনে দেখি সেটাই সবচেয়ে খারাপ। তুমি শাড়ি কিনবে এই জন্য আমি ক্লাস মিস দেব? একদিন দিবি, একদিনে তুই এমন কিছু পণ্ডিত হয়ে যাবি না। শাড়ির এক্সিবিশনে প্রথম দিনেই যেতে হয়। ভালো ভালো শাড়ি প্রথম দিনেই শেষ হয়ে যায়। আমি যাব না মা। এরকম করিস কেন? তুই তো জানিস আমি একা একা কোথাও যেতে পারি না। আমার একা যাওয়া ঠিকও না। ভাইয়াকে নিয়ে যাও, ও ঘরে বসে আছে। ছেলে মানুষ, সে শাড়ির কী বুঝবে? না বুঝলে না বুঝবে মা, আমি গেলাম। আজও আমার দেরি হয়ে গেল। ফজলু মিয়ার কফি খাওয়া হলো না। মা উৎসাহী গলায় বললেন, ফজলু মিয়ার কফি ব্যাপারটা কী রে? তোর মুখে আগেও কয়েকবার শুনেছি। আমি জবাব না দিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নামছি। মাও নামছেন। তাকে দেখেই মনে হচ্ছে তিনি টেনশনে পড়েছেন। ফজলু মিয়ার কফির রহস্য ভেদ না হওয়া পর্যন্ত টেনশন কমবে না। আমি নিশ্চিত গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমার মোবাইল বেজে উঠবে। মা জিজ্ঞেস করবেন, ফজলু মিয়ার কফি ব্যাপারটা কী রে? ফ্লাক্সে করে আমার জন্য নিয়ে আসিস তো। মোবাইল টেলিফোনের ঝামেলা ক্লাসের মধ্যেও চলতে থাকবে। মা যদি শেষ পর্যন্ত শাড়ির এ এক্সিবিশনে যান, তাহলে সেখান থেকে সাজেশন চেয়ে টেলিফোন আসবে। হালকা গোলাপি রঙটা তোর কাছে ভালো লাগে না হালকা আকাশি? গাঢ় রঙের কোনো শাড়ি কিনব? মোটা মানুষদের নাকি গাঢ় রং মানায়, তাদের চিকন দেখায়। সত্যি নাকি? যথারীতি আজও ক্লাসে দেরি হলো। নতুন একজন টিচার এসেছেন। রোল কল শুরু হয়েছে। তিনি ডাকলেন, রোল 15। আমি ক্লাসে ঢুকতে ঢুকতে বললাম, ইয়েস স্যার। পুরো ক্লাস একসঙ্গে হেসে উঠল। আমাদের এই ক্লাসের হাসি রোগ আছে। অতি তুচ্ছ কারণে সবাই আমরা একসঙ্গে হাসি। নতুন টিচার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? মৃন্ময়ী। নামটা রেজিস্টার খাতায় আছে, তারপরেও আলাদা করে নাম জিজ্ঞেস করার আনন্দ আছে, তাই না? জি স্যার। ভদ্রলোক বললেন, আমাকে স্যার ডাকবে না। স্যার ডাক আমার খুবই অপছন্দের। ডিজাইন ক্লাসে আমরা সবাই ছাত্র, ঠিক আছে? জি ঠিক আছে। যাও বসো। তুমি বসার পরে ক্লাস শুরু হবে। আমি ফরিদার দিকে এগুচ্ছি। ফরিদার পাশের চেয়ারটা আমার, সবসময় সেখানেই বসি। কিছু একটা সমস্যা মনে হয়েছে। সবাই তাকিয়ে আছে আমার দিকে। একজন ছাত্রী সামান্য দেরি করে ক্লাসে এসেছে। সে তার জন্য নির্দিষ্ট করা চেয়ারটায় বসতে যাচ্ছে। এটা এমন কোনো দৃশ্য না যে দম বন্ধ করে তাকিয়ে থাকতে হবে। এটা তো আলফ্রেড হিচককের ছবির সেট না। আর্কিটেকচার বিভাগের 4th সেমিস্টারের ডিজাইন ক্লাস। নতুন টিচারও যে তাকিয়ে আছেন সেটা ওনার দিকে না তাকিয়েও বুঝতে পারছি। মেয়েদের মাথার পিছনে 6টা অদৃশ্য চোখ আছে। কোনো পুরুষ যদি পেছন থেকে তার দিকে তাকায়, তাহলে সে অদৃশ্য চোখ দিয়ে দেখতে পায়। মৃন্ময়ী। জি। তুমি কি সবসময় এই চেয়ারটায় বসো? জি। আজ প্রথম দিন, কাজে আমি কিছু বলছি না। সবাই আজ তাদের পছন্দের জায়গায় বসবে। কাল থেকে এই নিয়ম থাকবে না। একই চেয়ারে কেউ দ্বিতীয় দিন বসবে না। মানুষ কন্ডিশনাল হতে পছন্দ করে। খাবার টেবিলে দেখবে প্রত্যেকের জন্য জায়গা ঠিক করা। এই চেয়ারটা মার, এই চেয়ারটা বড় মেয়ের। খেতে বসলে ওই চেয়ার ছাড়া কেউ বসবে না। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকতে। আমরা যারা ডিজাইন ক্লাসের ছাত্র, তাদেরকে শিকল ভাঙতে হবে সবার আগে। মৃন্ময়ী, কী বলছি বুঝতে পারছো?
পারছি স্যার। আগে একবার বলেছি, আবারও বলি, আমাকে স্যার ডাকবে না। ফরিদা উঠে দাঁড়িয়ে বলল, স্যার না ডাকলে আপনাকে কি ডাকবো? নাম ধরে ডাকবে। আমার নাম কাউসার, বোর্ডে লিখে দিচ্ছি। ভদ্রলোক বোর্ডের কাছে গিয়ে বড় করে লিখলেন, কাউসার। আমি ছোট্ট নিঃশ্বাস ফেললাম। ভদ্রলোক তাকিয়ে আছেন আমার দিকে। নামের বিচিত্র বানান দিয়ে তিনি কি সবাইকে অভিভূত করতে চাইছেন? নাম নিয়ে এই রসিকতা তৈরি করতে তার নিশ্চয়ই বেশ কষ্ট করতে হয়েছে। এই রসিকতায় নিশ্চয়ই অতীতে অনেকে মজা পেয়েছে। আমি পাচ্ছি না, আমার বিরক্তি লাগছে। আচ্ছা, আমি কি আমার নাম নিয়ে এমন কিছু করতে পারি? মৃন্ময়ীকে লেখা যেতে পারে MRINMOI, মিস্টার ইনময়ী। তাতে কিছু কি লাভ হয়? নামের আগে মিস্টার চলে আসে, এইটুকু লাভ। ভদ্রলোক বয়স কত হবে? 35 কিংবা তার চেয়ে কম। পাঁচমিশালি রঙে ভর্তি শার্ট পরে আছেন, ডান হাতে লাল রঙের ব্যান্ড জাতীয় কিছু। পাঙ্কু বলতে পারলে ভালো হতো, তা বলা যাবে না। ভদ্রলোকের PhD ডিগ্রি আছে। আমাদেরকে জানানো হয়েছে অসম্ভব মেধাবী একজন টিচার জয়েন করেছেন। তিনি ডিজাইন ক্লাস নেবেন। বড়লোকের ফেলটুস ছেলে হাতে লাল ব্যান্ড পরলে পাঙ্কু হয়ে যায়, কিন্তু PhD ডিগ্রিওয়ালা অসম্ভব মেধাবী কেউ কি তা হন? সহজ সাধারণ কিছু পরে থাকলে তাকে অনেক সুন্দর লাগতো। আমার ধারণা, ভদ্রলোক যদি কালো প্যান্টের উপর হালকা হলুদ পাঞ্জাবি পরতেন তাকে অনেক বেশি মানাতো। ফরিদা ফিসফিস করে বলল, এই লোক নাকি দারুণ ব্রিলিয়ান্ট। আমেরিকান ইউনিভার্সিটি থেকে রেকর্ড নাম্বার পেয়ে পাশ করেছে, কিন্তু নিজের নাম নিয়ে কী ছাগলামি করছে দেখছিস? আমাদের স্কুলের ছাত্র ভাবছে কিনা কে জানে। যখন ধরা খাবে তখন টের পাবে। ভদ্রলোক ফরিদার দিকে তাকিয়ে বললেন, তুমি মনে হয় আমাকে নিয়ে মাছ করছো। ফরিদা মুখ শুকনো করে বলল, মাছ করছি মানে কি স্যার? মাছ মানে ফিস। তুমি আমাকে নিয়ে ফিস করছো। যাই হোক, ভালো করে লক্ষ্য করো, আমার নামের মধ্যেই স্যার আছে। নামের শুরুতে একটি নিরীহ প্রাণী আছে। আমি নিজেও ওই প্রাণীটির মতোই নিরীহ। আমি যতদূর জানি, আজ তোমাদের একটা প্রজেক্ট জমা দেবার কথা, টেবিল ল্যাম্প। তোমরা প্রজেক্ট এনেছ? ফরিদা বলল, আমি ছাড়া সবাই এনেছে। তুমি আনোনি কেন? আমি কখনোই সময় মতো কোনো প্রজেক্ট জমা দিতে পারি না। কোনো সমস্যা নেই, তোমার যখন প্রজেক্ট জমা দিতে ইচ্ছা করবে জমা দেবে, এতে নাম্বার কাটা যাবে না। আমার ক্লাসে নাম্বার কাটা যাবার কোনো সিস্টেম নাই, আর আমার ক্লাসে দাঁড়িয়ে প্রশ্নের জবাব দেবার কিছু নাই। প্রজেক্ট জমা নেওয়া শুরু করার আগে কিছুক্ষণ গল্প করলে কেমন হয়? ফরিদা বলল, ভালো হয় ভাইয়া। আমরা সবাই হেসে উঠলাম। আমার মনে হয় এই ভদ্রলোক নিজেকে ইন্টারেস্টিং করার প্রাণপণ চেষ্টা করছেন। এক্ষুনি হয়তো পকেট থেকে কয়েন বের করে কয়েন ভ্যানিসের একটা ম্যাজিক দেখাবেন। ক্লাসের ফাঁকে ফাঁকে জোক বলে সবাইকে হাসাবেন। কিছু জোক থাকবে মোটামুটি অশ্লীল, এবং তিনি যে মহাজ্ঞানী এই ব্যাপারটা বোঝানোর জন্য কঠিন সব তত্ত্ব কথা বলবেন। সদ্য আমেরিকা ফেরত শিক্ষকরা আমেরিকান শিক্ষকদের কাছ থেকে অনেক ফাজলামি শিখে আসে। সেই জিনিস যে বাংলাদেশে চলে না তা বুঝতে পারে না। কিছুদিন আমেরিকান ফাজলামি করে ঠান্ডা হয়ে যায়। আমি নিশ্চিত এই ভদ্রলোক 2-3 মাসের মধ্যেই বদলাবেন এবং সময় মতো প্রজেক্ট জমা না দেওয়ার জন্য নাম্বার কাটা শুরু করবেন। আচ্ছা বলো, সুন্দর ব্যাপারটা কি? কিছু বস্তু দেখে আমরা বলি সুন্দর। কেন বলি? এই ছেলে নারিকেলের মালা দিয়ে একটা ল্যাম্প বানিয়েছে, আমরা বললাম সুন্দর হয়েছে। কেন বললাম? কেউ জবাব দিল না। ভদ্রলোক বললেন, সুন্দর অসুন্দরের প্রভেদটা আমরা কিভাবে করি? এবারও সবাই চুপ করে রইল। ভদ্রলোক 3টা ফুলস্কেপ কাগজ দিয়ে দলা পাকিয়ে 3টা বলের মতো বানালেন। 3টা 3 ধরনের বল। তারপর বললেন, টেবিলের উপরে 3টা বল দেখতে পাচ্ছ? 3টা বলের মধ্যে একটা অনেক সুন্দর লাগছে, বলো দেখি কোনটা? বেশ কয়েকজন ছাত্র একসঙ্গে বলল, মাঝেরটা। ভদ্রলোক বললেন, এখন দেখো কি করি। বলগুলোর উপরে আমি আলো ফেলব। আলো এমনভাবে ফেলা হবে
যে মাঝের বলটা আর সুন্দর লাগবে না। আমি অবাক হয়ে দেখলাম ভদ্রলোকের কথা ভুল না, মাঝখানের বলটা এখন আর সুন্দর লাগছে না, বরং প্রথম বলটা সুন্দর লাগছে। ভদ্রলোক মাথার চুল ঝাঁকিয়ে বললেন, এখন বলো দেখি সুন্দর কি? ডিফাইন বিউটি। মৃন্ময়ী, তুমি বলো সুন্দর কি? আমি চুপ করে আছি। সুন্দর অসুন্দরের কচকচানিতে যেতে চাচ্ছি না। তাছাড়া আমার মোবাইল বাজতে শুরু করেছে। মা টেলিফোন করেছেন, হয়তো শাড়ি বিষয়ক কিছু বলবেন। সিল্ক এক্সিবিশনে মা যাবেন না তা হবে না। আমি মোবাইল অফ করে দিলাম। মৃন্ময়ী, চুপ করে আছো কেন? বলো সুন্দর কি? উঠে দাঁড়াতে হবে না, বসে বসে বলো। মোবাইলে মনে হয় কেউ একজন তোমাকে ফোন করেছে। নাম্বারটা দেখে রাখো। আমার প্রশ্নের জবাব দিয়ে কল ব্যাক করো। আমি বললাম, যা দেখতে ভালো লাগে তাই সুন্দর। তুমি বলতে চাচ্ছ যা দেখে চোখ আরাম পায় তাই সুন্দর? জি। তার মানে হলো চোখ সবসময় আরাম পায় না, সবসময় একটা কষ্টের মধ্যে থাকে। মাঝে মাঝে সে আরাম পায়। যা দেখে সে আরাম পায় তাকে বলে সুন্দর, এই তো? আমি বুঝতে পারছি না, একটু কনফিউজড বোধ করছি। কনফিউজড বোধ করলে লজ্জা পাবার কিছু নেই। সৌন্দর্যের ব্যাখ্যার ব্যাপারে অনেক বিখ্যাত ব্যক্তি কনফিউজড বোধ করেছেন। নোবেল পুরস্কার পাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন আইনস্টাইনের সঙ্গে দেখা করার জন্য। আইনস্টাইন হঠাৎ তাকে প্রশ্ন করে বসলেন, সৌন্দর্যের ব্যাখ্যা কী? রবীন্দ্রনাথকে থমকে যেতে হয়েছিল। যাই হোক, মৃন্ময়ী সৌন্দর্যের ব্যাখ্যা দিতে পারছে না। ভদ্রলোক হাসি হাসি মুখে এক একজনের দিকে তাকাচ্ছেন। তার দৃষ্টি হঠাৎ থমকে গেল। তিনি বললেন, ইয়াং ম্যান, আজগার না তোমার নাম? আজগার খুবই হকচকিয়ে গেল। উঠে দাঁড়িয়ে বলল, ইয়েস স্যার। তোমার নাম যে আজগার এটা কি করে জানলাম বলো তো? বলতে পারছি না স্যার। আমি রোল কল করার সময় সবার নাম দেখে নিয়েছি। 17টা নাম মনে রাখা এমন কোনো কঠিন ব্যাপার না। নাম মনে রাখারও বুদ্ধি আছে। তোমরা চাইলে তোমাদের শিখিয়ে দেব। এখন তুমি বলো সৌন্দর্য কী? জানি না স্যার। মনে করো তুমি গুলশান এলাকায় হেঁটে যাচ্ছ, চারপাশে দালান। তুমি কোনোটাকে বলছো সুন্দর, কোনোটাকে বলছো অসুন্দর। কেন বলছো? বিচার বিবেচনাটা কিভাবে করছো? আজগার বলল, আমি কোনো বিবেচনা করি না স্যার। আমি হেঁটে চলে যাই, হাঁটার সময় মাটির দিকে তাকিয়ে হাঁটি। ক্লাসের সবাই হেসে উঠল। সবচেয়ে বেশি হাসলেন কাউসার সাহেব। হাসি থামিয়ে বললেন, ভালো আর্কিটেক্ট হবার সম্ভাবনা তোমার সবচেয়ে বেশি। যারা সারাক্ষণ সুন্দর সুন্দর নিয়ে চিন্তাভাবনা করে তারা আসল কাজ পারে না। যেমন ধরো আমি যে কটা ডিজাইন করেছি তার সব কটাই অতি নিম্নমানের। যাই হোক, এসো মূল বক্তব্যে ফিরে যাই। সৌন্দর্য সম্পর্কে আমার নিজের ব্যাখ্যাটা বলি। খাতা খুলবে না, আমি যা বলবো শুধু শুনে যাবে, খাতায় নোট করবে না। আমার নিজের ধারণা, জীবন্ত কিছু মানেই সুন্দর। জড়বস্তুকে তখনই সুন্দর মনে হবে যখন মনে হবে এর ভিতর প্রাণ আছে। প্রাণটা স্পষ্ট না, অস্পষ্ট, তবে আছে। যখন মনে হবে আছে, তখনই সেটা আমাদের কাছে সুন্দর লাগে। এক গাদা রড আয়রন তুমি ফেলে রাখলে, এর প্রাণ নেই, কাজেই অসুন্দর। ওয়েল্ডিং মেশিন এনে জোড়া লাগিয়ে লাগিয়ে তুমি একটা খাট তৈরি করলে, খাটের মধ্যে প্রাণ তৈরি হলো। খাটটাকে দেখে মনে হচ্ছে কেউ যখন খাটে ঘুমোতে আসে তখন সে আনন্দিত হয়, কাজেই খাটের সৌন্দর্য তৈরি হলো। এই প্রাণ যে যত বেশি তৈরি করতে পারবে সে তত বড় শিল্পী। আমার বক্তৃতা কি কঠিন মনে হচ্ছে? না। এখন একটু কঠিন কথা বলি। সুন্দরের সঙ্গে সবসময় দুঃখবোধ মেশানো থাকে। মহান সৌন্দর্যের সঙ্গে বেদনাবোধ মেশানো থাকতেই হবে। এডগার এলেন পোর এই কয়েকটা লাইন ব্যাপারটাকে সুন্দর করে ব্যাখ্যা করে। খাতা খোলো, এই কয়েকটা লাইন খাতায় লিখে নাও। তার মতে সৌন্দর্য হচ্ছে এ ফিলিং অফ স্যাডনেস অ্যান্ড লঙ্গিং দ্যাট ইজ নট অ্যাকিন টু পেইন and resembles sorrow only as the must resembles the rain. তোমাদের প্রজেক্টগুলো জমা নিয়ে আমি এখন তোমাদের ছুটি দিয়ে দেব। তোমাদের একটা হোম অ্যাসাইনমেন্ট আছে। সৌন্দর্য কী এই নিয়ে 1 পৃষ্ঠার একটা লেখা লিখবে।
কোনো মনীষী সৌন্দর্য সম্পর্কে কি বলেছেন এইসব কচকচানি না। তুমি কি ভাবছো সেটা লিখবে, ঠিক আছে? জি ঠিক আছে। এখন আমি তোমাদের একটা পরীক্ষা দেব। এক এক করে তোমাদের 17 জনেরই নাম আমি বলবো। আমি যখন বলেছিলাম তোমাদের সবার নাম আমি জানি, তখন তোমরা সেটা বিশ্বাস করোনি। প্রথমে যদি আমার কথার উপর বিশ্বাস না থাকে, পরে আরও থাকবে না। টিচার হিসেবে আমি যা বিশ্বাস করাতে চাইব তা বিশ্বাস করাতে পারবো না। ফরিদা বলল, স্যার আপনার পরীক্ষা দিতে হবে না, আপনি ফেল করবেন, তখন আমাদের সবার খারাপ লাগবে। আমরা সবাই হেসে উঠলাম। আমাদের নাম্বার বলতে শুরু করলেন। কোনো ভুল হলো না। সবাইকে খানিকটা চমকে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মৃন্ময়ী, রোল 15, ক্লাসের শেষে তুমি আমার সঙ্গে দেখা করবে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি হঠাৎ একটা ধাক্কার মতো খেলাম, তবে সঙ্গে সঙ্গে মাথা কাত করে সম্মতি জানালাম। এই ভদ্রলোকের আলাদা করে আমার সঙ্গে দেখা করতে চাওয়ার কারণটা স্পষ্ট না। তিনি কি বলতে চান সে সম্পর্কে সামান্যতম ধারণা থাকলেও নিজেকে কিছুটা প্রস্তুত রাখা যেত। আকাশজোড়া মেঘ থাকলে ছাতা হাতে পথে নামতে হয়। সুন্দরবনে মধুর খোঁজে বাওয়ালিরা যখন ঢোকে, তাদের সঙ্গে একজন থাকে গাদা বন্দুক নিয়ে। প্রস্তুতি থাকেই, শুধু আমার কোনো প্রস্তুতি থাকবে না। আমি লক্ষ্য করলাম ক্লাসের ছাত্রছাত্রীরা মুখে চাপা হাসি নিয়ে আমার দিকে তাকাচ্ছে। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজগর আমার ডেস্কের কাছে এসে বলল, আমাদের নতুন স্যারের জন্য একটা নাম পাওয়া গেছে। তোমার অ্যাপ্রুভাল পাওয়া গেলেই নামটা চালু করা যায়। আমি অবাক হয়ে বললাম, আমার অ্যাপ্রুভালের প্রশ্ন আসছে কেন? তোমাকে উনি অ্যাপ্রুভ করেছেন বলেই তোমার অ্যাপ্রুভালের প্রশ্ন আসছে। উনি নিজের নাম তো কাউসার লেখেন, ওইটাই বাংলা করে গরু স্যার। ওনার আপত্তি করার কিছু থাকলো না। কি অ্যাপ্রুভ করছো তো? আমি কিছু বললাম না, তবে মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম কাউসার নামের এই ভদ্রলোক অতি দ্রুত গরু স্যার হিসেবে পরিচিত হবেন। এমন একটা নামের ভার বহন করার ক্ষমতা শক্তি ভদ্রলোকের কি আছে? থাকার কথা না। বেশিরভাগ মানুষের মনের জোর তেমন থাকে না। ভদ্রলোকের অবস্থা ছেড়ে দে ছাত্র, সমাজ কেঁদে বাঁচি হবার কথা। স্যার আসবো? ভদ্রলোক তার ঘরে কম্পিউটারের কানেকশন জাতীয় কী করছিল। এখন চোখে চশমা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কে? ভাবটা এরকম যেন আমাকে চিনতেই পারছেন না। আমি বললাম, স্যার আমি মৃন্ময়ী। কিছু বলবে? আপনি বলেছিলেন ক্লাসের শেষে যেন আপনার সঙ্গে দেখা করি। আমি দেখা করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, সরি ভুলে গিয়েছিলাম। এসো, চেয়ারটায় বসো। আমি চেয়ারে বসলাম। আমার মেজাজ খারাপ লাগছে। ভদ্রলোক বেশ ভালো করেই জানেন তিনি আমাকে আসতে বলেছেন, তারপরও ভান করলেন তার মনে নেই। এই ভানটা করার কোনো প্রয়োজন ছিল না। মৃন্ময়ী, তোমার কি বাড়িতে ফেরার খুব তাড়া আছে? তাড়া থাকলে আজ চলে যাও, অন্য আরেকদিন কথা বলবো। আমি পোর্ট লাইনের কানেকশনটা দিতে পারছি না। কানেকশন না দিতে পারা পর্যন্ত অন্য কোনো দিকে মন দিতে পারছি না। আপনি কানেকশন দিন, আমি অপেক্ষা করছি। কী জন্যে ডেকেছেন এটা না জানা পর্যন্ত আমার নিজের মধ্যেও এক ধরনের অস্বস্তি কাজ করবে। অস্বস্তি কাজ করবে কেন? আজ আপনার সঙ্গে আমাদের প্রথম ক্লাস হলো। ক্লাসের মাঝখানে বেশ আয়োজন করেই আপনি আমাকে বললেন আমি যেন আপনার সঙ্গে দেখা করি। অস্বস্তির কারণটা এখানেই। তোমাদের এখানে কি এই নিয়মে যে কোনো শিক্ষক তার ছাত্রকে দেখা করতে বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে, তবে তার জন্য কারণ থাকতে হবে। গল্প করার জন্য আমি কাউকে ডাকতে পারি না। ছাত্রছাত্রীদের সঙ্গে কি একটা সহজ সম্পর্ক তৈরি করা যায় না? সবসময় দূরত্ব থাকতে হবে? আমি নিয়ম ভাঙতে চাই। নিয়ম ভাঙতে হলে শক্তি লাগে। সেই শক্তি কি আপনার আছে? আমার ধারণা আছে। থাকলে তো ভালোই। ক্লাসে আমার বক্তৃতা তোমার কেমন লাগলো? ভালো। তবে আপনার প্রধান চেষ্টা ছিল আপনি যে অন্যদের চেয়ে আলাদা এটা প্রমাণ করা। কেউ যদি আলাদা হয় এমনিতেই তা ধরা পড়ে। আয়োজন করে আমি আলাদা এটা প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না। আপনার এই জিনিসটা আমার খারাপ লেগেছে। তোমার নিজের কি মনে হয় না আমি অন্যদের মতো না, আমি অন্যদের চেয়ে আলাদা? আমি শান্ত গলায় বললাম, আমাদের ক্লাসে 17 জন স্টুডেন্ট। এই 17 জনের ভিতর থেকে আপনি আমাকে সিঙ্গেল আউট করে প্রশ্নগুলো করছেন কেন?
কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। প্রথম দেখাতেই পছন্দের একটা কথা সমাজে প্রচলিত, ওই ব্যাপারটাই ঘটেছে। তোমাকে আলাদা একটা মেয়ে বলে আমার মনে হয়েছে। আমি হয়তো অন্য আর 10 জনের মতোই, কিন্তু তুমি না। আমার ধারণা হয়েছে তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বললে আমার ভালো লাগবে, এজন্যই তোমাকে খবর দিয়েছি। আমি যদি সমাজের 8-10 জনের মতো হতাম, আমি আমার পছন্দের ব্যাপারটা লুকিয়ে রাখতাম। অল্প অল্প করে তোমার সঙ্গে পরিচয় হতো। একদিন হয়তো ডিজাইনের একটা বই তোমাকে পড়তে দিলাম, বই ফেরত দেবার সময় 1 কাপ কফি খাওয়ালাম, টেলিফোন নাম্বারটা দিয়ে দিলাম যাতে ক্লাসের অন্য কোনো বিষয় বুঝতে সমস্যা হলে টেলিফোন করতে পারো। তারপর একদিন তোমার টেলিফোন নাম্বার নিলাম। নানান ধাপ পার হয়ে আসা। আমি সবগুলো ধাপ একসঙ্গে পার হতে চাই। তুমি আমার কথায় হার্ট হচ্ছ না তো? না, হার্ট হচ্ছি না। আমি যখন আপনার ঘরে ঢুকলাম তখন কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি বা না চেনার ভান করেছেন। তুমি একটা ব্যাপার লক্ষ্য করোনি, আমি শর্ট সাইডেড মানুষ। আমার চোখে চশমা ছিল। কাছের জিনিস দেখার জন্য আমি যখন চশমা পরি তখন দূরের জিনিস দেখতে পাই না। তোমাকে আমি আসলেই চিনতে পারিনি। তুমি কি কফি খাবে? আমি খুব ভালো কফি বানাতে পারি। না, কফি খাবো না। আইসক্রিম খাবে? আমি শুনেছি ঢাকা শহরে খুব ভালো ভালো আইসক্রিমের দোকান হয়েছে। না, আইসক্রিমও খাবো না। আমাকে বাসায় যেতে হবে। আমি তোমাকে নামিয়ে দেই, বাসাটাও চিনে আসি। কখনো যদি যেতে বলো চট করে চলে যেতে পারবো। তোমাকে কষ্ট করে ঠিকানা বলতে হবে না। আমি যদি তোমাকে বাসায় নামিয়ে দেই তাতে কি তোমার আপত্তি আছে? না, আপত্তি নেই। থ্যাংক ইউ। আমি বিরক্ত বোধ করছি। বিরক্তি চাপা দিয়ে রাখার চেষ্টা করছি। আমাদের একজন শিক্ষক যদি আমাকে বাসায় নামিয়ে দেন তাতে কোনো সমস্যা নেই। মানুষটা নিজেকে আলাদা প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করছে। চেষ্টাটা যে হাস্যকর তাও ভদ্রলোক বুঝতে পারছে না। মানুষটা কি বোকা? যে 1 লাফে অনেকগুলো সিঁড়ি পার হতে চায় তার প্রথমেই জানতে চাওয়া উচিত যাকে নিয়ে সে সিঁড়ি ভাঙতে চাচ্ছে সে কি তা চায়। আমি বললাম, স্যার আপনার কি দেরি হবে? স্যার হাসি মুখে বললেন, না দেরি হবে না। পোর্ট কানেকশন আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, এক্সপার্ট কাউকে আনতে হবে। ভালো কথা। মোটর সাইকেলে চড়া কি তোমার অভ্যাস আছে? মোটর সাইকেল? গাড়ি আমার খুবই অপছন্দ। মোটর সাইকেল আমার অতি পছন্দের বাহন। মোটর সাইকেলে ইউ ক্যান ফিল দ্য স্পিড। মোটর সাইকেলে কখনো চড়েছ? না। চড়তে আপত্তি আছে? না, আপত্তি নেই। বাঙালি মেয়েদের সম্পর্কে আমার যে কনসেপ্ট ছিল তার অনেকখানি তুমি ভেঙে দিয়েছ। মোটর সাইকেলে তুমি আমার পিছনে যাচ্ছ, এই দৃশ্য দেখে তোমার বন্ধুরা তোমাকে খেপাবে না তো? না, খেপাবে না। দ্যাটস ভেরি গুড। যেহেতু এই প্রথমবার তুমি মোটর সাইকেলে চড়বে, দেখবে তোমার খুবই ভালো লাগবে। বাতাসে চুল উড়বে, শাড়ির আঁচল উড়বে, তোমার একটা ফিলিংস হবে তুমি আকাশে উঠছ। ফ্লাইং ডাচম্যান। চিন্তা করতেই ভালো লাগছে না? আমি জবাব দিলাম না। ব্যাপারটা চিন্তা করে আমার মোটেই ভালো লাগছে না, নিজের উপর রাগ লাগছে। আমি তো এরকম ছিলাম না, যা মনে এসেছি বলেছি। আজ কেন এরকম হলো? মোটরসাইকেলে চড়তে আমার খুবই আপত্তি আছে, অথচ বললাম আপত্তি নেই। কেন বললাম? আমিও কি এই ভদ্রলোকের মতোই নিজেকে আলাদা ভাবছি? না, তা ভাবছি না। আমি জানি আমি কি। আমি চাচ্ছি যেন এই ভদ্রলোক মনে করেন আমি আলাদা, আমি বিশেষ কেউ। স্যার বললেন, মৃন্ময়ী তুমি হঠাৎ গম্ভীর হয়ে গেলে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে গভীর দুশ্চিন্তায় পড়ে গেছ। ব্যাপারটা কি বলো তো? কোনো ব্যাপার না স্যার। আমার কি ধারণা জানো? আমার ধারণা তুমি ঝোঁকের মাথায় মোটরসাইকেলে চড়তে রাজি হয়েছিলে, এখন ঝোঁক কেটে গেছে, এখন আর রাজি নও। আমার ধারণা কি ঠিক? হ্যাঁ ঠিক। স্যার হাসি মুখে বললেন, আমার আসলে সাইকোলজি পড়া উচিত ছিল। দেখো কত সহজে তোমার মনের অবস্থাটা ধরে ফেললাম। তোমার অস্বস্তি বোধ করার কোনোই কারণ নেই। আমি একদিন তোমাদের বাড়িতে গিয়ে চা খেয়ে আসব। চা পাওনা রইল, ঠিক আছে? জি ঠিক আছে। স্যার আমি যাই? আচ্ছা যাও। তোমাকে আলাদা করে ডেকে এনে বিব্রত করেছি, তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি। আমার উপর রাগ লাগছে না তো? লাগছে না।
একটা ব্যাপার জানতে পারলে তুমি অবশ্য রাগ করবে। ব্যাপারটা না জানানোই ভালো, কিন্তু আমি লোভ সামলাতে পারছি না, বলেই ফেলি। স্যার তার সামনের টেবিলে পেপারওয়েট দিয়ে চাপা দেওয়া একটা কাগজ বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তুমি প্রথমে আমার পিছনে মোটরসাইকেলে চড়তে রাজি হবে, তারপর মত বদলাবে। এই ব্যাপারটা আগেই জানতাম, কাগজে লিখে রেখেছি, পড়ে দেখো। আমি কাগজ হাতে নিলাম। সেখানে পরিষ্কার লেখা, মৃন্ময়ীকে রোল 15 যখন বলা হবে আমার সঙ্গে মোটরসাইকেলে চড়তে, সে সঙ্গে সঙ্গে রাজি হবে, পরে বলবে না। আমি কাগজটা ভাঁজ করে টেবিলে রেখে স্যারের ঘর থেকে বের হয়ে এলাম। আমার প্রচণ্ড রাগ লাগছে, নিজেকে ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হচ্ছে। কেউ যখন নিজেকে ক্ষুদ্র মনে করে, সময়ের সঙ্গে তা বাড়তে থাকে। চারাগাছ যেমন জল হাওয়ায় বিশাল মহীরুহ হয়, ক্ষুদ্রতার ব্যাপারটাও সেরকম। যত সময় যাচ্ছে নিজেকে ততই ক্ষুদ্র মনে হচ্ছে। বাসায় ফিরে মনে হলো আমার কোনো অস্তিত্ব নেই, আমি খুবই সাধারণ একজন, আলাদা কেউ না। সারা জীবন নিজেকে আলাদা ভেবেছি, এই ভাবার পিছনে কোনো কারণ নেই। নিজেকে অন্যরকম ভাবার একটা খেলা খেলেছি। আমি খুব শক্ত ধরনের মেয়ে। কে কি বলল বা কে আমাকে কি নিয়ে ভাবল তা নিয়ে আমি কখনো ভাবি না। তা ঠিক না, আমি ভাবি। না ভাবলে স্যারের পিছনে মোটরসাইকেলে চড়তে পারতাম, কোনোই সমস্যা হতো না। দস্তুরি বেগম আমাকে চা দিতে এসে বলল, আফা, আপনার কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি তো। কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার জীবনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে? দস্তুরি বেগম ফিক করে হেসে ফেলল। না গো আফা, আপনারে বড়ই সৌন্দর্য লাগতেছে। থ্যাংক ইউ। দস্তুরি মাথা নিচু করে হাসছে। আমি অবাক হয়ে বললাম, হাসছো কেন? দস্তুরি বেগম নরম গলায় বলল, আমরার গ্যারাম দেশে একটা কথা আছে, কন্যার যেদিন বিবাহ ঠিক হয় সেই দিন আল্লাপাক তার রূপ বাড়ায় দেন, 3 দিন বাড়ে। বিয়ার কন্যা সুন্দরী, 3 দিয়া গুণন করি। তার মানে তোমার ধারণা আমার বিয়ে ঠিক হয়েছে, রূপ 3 গুণ বেড়েছে? হ আফা, বিয়ে ঠিক হয়নি দস্তুরি, মন খুব খারাপ হয়ে গেছে। আমার অস্থিরতা কমছে না। একটা সময় ছিল অস্থির লাগলে ছাদে যেতাম, অস্থিরতা কমতো। এখন তা হয় না। ছাদে গেলে উল্টোটা হয়, অস্থিরতা বেড়ে যায়। মনে হয় ছাদ থেকে একটা লাফ দিয়ে কেমন হয়, নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির হাতে নাতে প্রমাণ নিয়ে পৃথিবী থেকে বিদায়। জীবনের শেষ সময় একটা বৈজ্ঞানিক পরীক্ষা। পৃথিবী তার মহাশক্তি দিয়ে আমাকে আকর্ষণ করবে, আমিও আমার যেটুকু শক্তি আছে তা দিয়ে পৃথিবীকে আকর্ষণ করব। রাতে খাবার টেবিলে বাবা বললেন, তোর কি হয়েছে রে? আমি বললাম, কিছু হয়নি তো। তোকে কেমন যেন অন্যরকম লাগছে। অন্যরকমটা কি? দেখে মনে হচ্ছে মুখের শেপে কোনো কিছু হয়েছে। চুল কাটার পর ছেলেদের চেহারা যেমন হঠাৎ খানিকটা বদলে যায় সেরকম। চুলে কি কিছু করেছিস? না, চুলে কিছু করিনি। আমার খুব বেশি মন খারাপ। মন খারাপ হলে হয়তো মানুষের চেহারা বদলায়। মন খারাপের কারণ কি? তেমন কোনো কারণ নেই। আমাকে বলা যাবে না? বলার মতো কিছু হয়নি। আমাকে বলতে না চাইলে তোর মাকে বল। ওপেন আপ। মন খারাপের ব্যাপারটা হলো একটা খারাপ গ্যাসের মতো। দরজা জানলা বন্ধ করে এই গ্যাসটা আটকে থাকে। কাউকে মন খারাপের কথা বললে বন্ধ ঘরের জানালা খুলে যায়, তখন গ্যাসটা বের হয়ে যায়। জানালা খুলে দে। বাবাকে খুব আনন্দিত মনে হচ্ছে। জ্ঞানের কথা বলতে পারার আনন্দ। শিক্ষক হবার এই সমস্যা, জ্ঞানের কথা বলতে ইচ্ছা করে। উদাহরণ দিয়ে কোনো জ্ঞানের কথা বলতে পারলে ভালো লাগে। বাবা তার চেহারায় ভালো লাগা ভাব নিয়ে বললেন, মৃন্ময়ী ইদানিং টগর কী করছে না করছে সে সম্পর্কে কিছু জানিস? আমি বললাম, না। কম্পিউটারের কোনো স্কুলে ভর্তি হয়েছিল, সেটা তো যতদূর জানি সে করছে না। ভাইয়ার চোখে সমস্যা, সে কম্পিউটারের স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। চোখে সমস্যা এসব ভুয়া কথা। কোনো কিছু করার প্রতি তার কোনো আগ্রহ নেই। সে ধরেই নিয়েছে বাবার মৃত্যুর পর বিরাট বিষয় সম্পত্তির মালিক হয়ে পায়ের উপর পা দিয়ে খাবে। তার চিন্তাটা ঠিক না। যে অপদার্থ তাকে আমি কিছু দিয়ে যাব না। তাকে পথে পথে ঘুরতে হবে, এই কথাটা তাকে বুঝিয়ে বলিস তো। তুমি বুঝিয়ে বলো, তুমি শিক্ষক মানুষ,
উদাহরণ দিয়ে সব কিছু ব্যাখ্যা করতে পারো, আমি পারি না। এই তো একটু আগে গ্যাস নিয়ে কথা বললে, জানালা খুললে গ্যাস বের হয়ে যাবে, এইসব উদাহরণ তো আমি জানি না। বাবা আহত চোখে তাকিয়ে আছেন, মনে হচ্ছে তিনি মন খারাপ করেছেন। যে মানুষটার মন খারাপ সে তার মন খারাপটা ছড়িয়ে দিতে চায় অন্যদের ভেতর। যার মন উৎফুল্ল সে চায় তার ফুল্ল ভাব ছড়িয়ে দিতে। আমি ঠিক এই কাজটাই করছি। জেনে শুনে করছি তা না, নিজের অজান্তেই করছি। যে মস্তিষ্ক আমাদের পরিচালনা করছে সে করিয়ে নিচ্ছে, আমার পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে। মানুষ স্বাধীন না, সে তার মস্তিষ্কের অধীনে বাস করে। রাতে ঘুমোতে যাবার আগে ভাইয়ার ঘরে উকি দিলাম, জানালা দিয়ে উকি। এটা আমার নিয়মিত রুটিনে পড়ে না। কাজটা কেন করলাম? ঘুমোবার আগে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্য? তা তো না, ভাইয়া গল্প করতে পারে না। কিছু বললে ঠোঁট চেপে হাসে, মাঝে মধ্যে মাথা দোলায়। তাহলে কি আমার অবচেতন মন এই ঘরে কিছু খুঁজছে? ভাইয়ার বন্ধুকে আমি খুঁজছি? ভাইয়ার ঘরের দরজা ভেজানো, ভেতরটা যথারীতি অন্ধকার। ঘরের ভিতর ভাইয়া ছাড়া দ্বিতীয় কেউ আছে বলে মনে হচ্ছে না। কথাবার্তা শোনা যাচ্ছে না। ভাইয়া বড় বড় করে শ্বাস ফেলছে, এটা শোনা যাচ্ছে। ঘুমন্ত মানুষ বড় বড় নিঃশ্বাস ফেলে, ভাইয়া হয়তো ঘুমাচ্ছে। মৃ, জানলা দিয়ে উকি দিচ্ছিস কেন? আমি ভাইয়ার কথা শুনে জানলা থেকে সরে এসে দরজা ঠেলে ঘরে ঢুকতে ঢুকতে বললাম, তোমার ঘরে কেউ লুকিয়ে আছে কি না দেখতে এসেছি। বাবা পাঠিয়েছেন? কেউ পাঠায়নি, আমি নিজেই এসেছি। অন্ধকার ঘরে দেখবি কি? বাতি জ্বালিয়ে দেখ, খাটের নিচে উকি দে। তোমার ওই বন্ধু আর আসেনি? কোন বন্ধু? নাম তো আমি জানি না, মাথায় কোকড়া চুল, মাঝে মাঝে আমাদের বাড়ির ছাদে ঘুমায়, যাকে পুলিশ খুঁজছে। ও আচ্ছা, তার নাম কি? ভাইয়া হাসল। নাম বলতে তার বোধহয় কোনো সমস্যা আছে। আমি তো ভাইয়া পুলিশের কোনো ইনফরমার না, নাম বলতে তোমার সমস্যা কি? কোনো সমস্যা নেই, বস। দাঁড়িয়ে আছিস কেন? তোর ডান দিকেই চেয়ার। দেখতে পাচ্ছিস নাকি বাতি জ্বালাতে হবে? দেখতে পাচ্ছি। ভাইয়া, তোমার ওই কোকড়া চুলের বন্ধু, ও কি খুবই ভয়ঙ্কর? হ্যাঁ, ভয়ঙ্কর। ও করে কি? এমনিতে কিছু করে না, দিন রাত মন খারাপ করে থাকে। কেউ মজার কোনো কথা বললে খুব মজা পায়, আবার সঙ্গে সঙ্গে মন খারাপ করে ফেলে। পড়াশোনায় খুব ভালো ছিল, এসএসসিতে ঢাকা বোর্ডে 5th প্লেস পেয়েছিল। কলেজে ওঠার পর আর পড়াশোনা হয়নি। এটা তো তার কোনো পরিচয় হলো না ভাইয়া। আমি জানতে চাচ্ছি ও করে কি, কেন ভয়ঙ্কর? ও ভাড়া খাটে। ভাড়া খাটে মানে? যে কেউ তাকে ভাড়া করতে পারে। মনে কর কেউ খারাপ কিছু কাজ করতে চায়, নিজে করতে পারছে না, ওকে ভাড়া করে নিয়ে গেলে কাজ হয়। খারাপ কাজটা কীরকম? মানুষ খুন? হ্যাঁ। টাকা দিলেই সে মানুষ খুন করবে? হ্যাঁ, করবে। মানুষ খুন করতে সে কত টাকা নেয়? জানি না, আমি জিজ্ঞেস করিনি। তোমার প্রিয় বন্ধু রাতে তোমার সঙ্গে থাকতে আসে, আর তুমি কিছু জিজ্ঞেস করনি? ভাইয়া হাসলো। মজার কোনো কথা শুনলে মানুষ যেভাবে হাসে ঠিক সেরকম হাসি। আমি বললাম, ভাইয়া, আমি যদি তোমার ওই বন্ধুকে বলি, এই নিন টাকা, আমি অমুক লোকটাকে খুন করতে চাই, সে করবে? করার তো কথা। এরকম বন্ধু তোমার কজন আছে? ভাইয়া আবারও হাসলো, যেন আবারও আমি মজার কোনো কথা বলেছি। ওদের সঙ্গে সঙ্গে থেকে তোমার ওদের মতো হতে ইচ্ছে করে না? না, ওরা আমার মতো হয় না, আমিও ওদের মতো হই না। যা, ঘুমোতে যা। কেউ কি আসবে তোমার কাছে? ভাইয়া চুপ করে রইল। আমি বললাম, তুমি কিন্তু এখনও ওই ছেলের নাম বলনি। ভাইয়া আবারও বলল, যা, ঘুমোতে যা। আমি ঘুমোতে গেলাম এবং আশ্চর্যের কথা, খুবই সুন্দর একটা স্বপ্ন দেখলাম। কাউসার স্যার মোটর সাইকেল চালাচ্ছেন, আমি মোটর সাইকেলের পিছনে বসে আছি। হাওয়ায় আমার মাথার চুল উঠছে, শাড়ির আঁচল উঠছে। মোটর সাইকেল প্রায় উড়ে যাচ্ছে। আমার মোটেই ভয় লাগছে না। তারপরেও কপট ভয়ের অভিনয় করে বলছি, এই, তুমি কি একটু আস্তে চালাতে পারো না? স্যার বললেন, না, পারি না। আমি বললাম, সিটকে পড়ে যাব তো। স্যার বললেন, পড়বে না। আমার কোমর জড়িয়ে ধরে শক্ত হয়ে বসে থাকো। আমি কিন্তু স্পিড আরও বাড়াচ্ছি। রেডি, গেট সেট গো।
এমন স্পিড দেব যে মোটরসাইকেল নিয়ে আকাশে উড়ে যাব। স্যারের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল সত্যি সত্যি আকাশে উঠে গেল। ওপর থেকে নিচে ঢাকা শহর দেখা যাচ্ছে। আমার সামান্য ভয় ভয় লাগছে, তবে ভয়ের চেয়ে আনন্দ হচ্ছে অনেক বেশি। ভয়ঙ্কর ভয়ের স্বপ্নে মানুষের ঘুম ভাঙে, আমার অস্বাভাবিক আনন্দের স্বপ্নেও মানুষের ঘুম ভাঙে। আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় উঠে বসতে বসতে ভাবলাম, কেন এরকম স্বপ্ন দেখলাম? আমি কি এক পলকের দেখাতেই একটা মানুষের প্রেমে পড়ে গেছি? প্রেম এত সস্তা? আজ এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল।